ইরানের ধারালো হামলায় কাঁপছে ইসরায়েল, মানসিক স্বাস্থ্য সেবার খোঁজে বাসিন্দারা। বিতর্কিত 3 নির্বাচনে জড়িতদের তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। শপথ ছাড়াই মেয়রের আসনে ইশরাক হোসেন, দক্ষিণ সিটি নাগরিক সেবার দায়িত্ব ভাগ বাটোয়ারা। লন্ডন বৈঠকে রাজনীতিতে নতুন টানাপোড়েন, কারো দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি বলছে বিএনপি। এক মাসের মধ্যে গুম প্রতিরোধ আইন, জানালেন আইন উপদেষ্টা। এখনো অনেক চ্যালেঞ্জ দেখছে জাতিসংঘ। জুলাই গণহত্যার বিচারে নির্ধারিত সময়ে বসে না ট্রাইব্যুনাল, পুলিশের খাতায় পলাতক হাসিনা কামাল। চতুর্থ দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তেল আবিব সহ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এতে 4 দিনে 24 ইসরায়েলির প্রাণহানি দেখল দেশটি। পাল্টা হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ 3 কর্মকর্তা। এছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। একদিকে ইসরায়েলের আধিপত্যের যুদ্ধ, অন্যদিকে ইরানের অস্তিত্বের লড়াই। নাছোড়বান্দা দুই পক্ষই, ফলে চতুর্থ দিনে গড়ালো ইরান ইসরায়েল উত্তেজনা। রোববার মধ্যরাতে ফের ইরানের হামলা, একবার দুবার নয়, সকাল পর্যন্ত মোট 5 দফা। এতে লণ্ডভণ্ড মধ্য ও উত্তর ইসরায়েল, ভেঙে পড়া ভবন ও পুড়ে যাওয়া অবকাঠামো, যেন গাজার দীর্ঘদিনের চিত্র উঠে এসেছে জায়নবাদী রাষ্ট্রে। হাসপাতালে ভিড় মোকাবেলায় হিমশিম খাচ্ছে জায়নবাদীরা। প্রতিদিনই হুহু করে বাড়ছে হতাহতের সংখ্যা। টানা 4 দিনে বহুবার ব্যর্থ শক্তিশালী আয়রন ডোম, আর এতে ধ্বংসযজ্ঞের যে নজির সৃষ্টি হয়েছে ইসরায়েলে, তাতে মুখ থুবড়ে পড়েছে প্রতিরক্ষার দীর্ঘ অহম। গাজা যুদ্ধে মধ্যস্থতায় কয়েকবার সফলতার মুখ দেখেছে কাতার ও ওমান। 4 দিন হামলা পাল্টা হামলার পর এগিয়ে আসে দেশ দুটো। ইরানকে দেয়া হয় আলোচনার প্রস্তাব, তবে সেটি নাকচ করে দেয় তেহরান। সাফ জানিয়ে দেয়, ইসরায়েল হামলা না থামালে হবে না কোনো বৈঠক। বরং ইসরায়েলের যে কোনো আগ্রাসনে আরো কঠোর জবাবের প্রতিশ্রুতি দেন ইরানি প্রেসিডেন্ট। আমরা কোনোভাবেই চাই না যুদ্ধ দীর্ঘ হোক, তবে আমাদের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী, এমন সমুচিত জবাব দিতে প্রস্তুত। ইসরায়েলকে আগে থামতে হবে, না হলে আমাদের প্রতিক্রিয়া আরো কঠোর হবে। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে বিস্ফোরক তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সুযোগ ছিল ইসরায়েলের কাছে, তবে তার উপর হামলা আটকে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এ তথ্য অস্বীকার করেছে নেতানিয়াহু, বরং তার মতে ইরানের ক্ষমতার পালাবদলই ইসরায়েলের অন্যতম লক্ষ্য। অবশ্যই এটি একটি পরিণতি হতে পারে। ইরানের নাগরিকরা নিজেদের এই মৌলবাদী শাসন চায় না। 46 বছর ধরে তারা স্বাধীনতা চাচ্ছে। আমার ধারণা এটি বাস্তবায়নে বর্তমানে উপযুক্ত সুযোগ আছে। এদিকে ইসরায়েলের প্রতিরোধে তেহরানে বেড়েছে মৃতের সংখ্যা। তেল আবিবে হামলায় নিহত হয়েছেন ইরানের 3 শীর্ষ কর্মকর্তা, যাদের মধ্যে একজন বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। 2022 সালে অন্যতম ক্ষমতাবান জেনারেল হোসেন তায়েবের স্থলাভিষিক্ত হন তিনি। জানা যায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন কাজেমি। সোমবার ইরানের কুদস ফোর্সের সদর দপ্তরে হামলার দাবি করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত ইসরায়েলিরা। নাজেহাল বাসিন্দারা খুঁজছেন কোথায় মিলবে মানসিক স্বাস্থ্য সেবা। আর এজন্য নেওয়া হয়েছে ভার্চুয়াল কাউন্সেলিংয়ের ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। মিসাইলের আঘাতে বিধ্বস্ত ভবন, ধসে পড়া রাস্তা, দিনরাত অনবরত সাইরেন আর অ্যাম্বুলেন্সের শব্দ।
এমন চিত্র ইসরায়েলিদের জন্য অচেনা হলেও গেল কয়েকদিনে ইরানের একের পর এক হামলায় তা এখন বাস্তব। নতুন এই বাস্তবতায় যেন এক ঘোরের মাঝে বাস করছেন ইসরায়েলিরা। ধসে পড়া নিজ বাড়ি ছেড়ে অনেকের ঠিকানা এখন স্থানীয় বোম শেল্টারে। কখনো কল্পনাও করিনি জীবনে এত বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাবো। ক্ষেপণাস্ত্রটি যেখানে পড়ে তার পাশে থাকা ভবনে আমি, আমার স্ত্রী এবং শাশুড়ি ছিটকে পড়ি। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। এটা অবিশ্বাস্য। সবাই মানসিকভাবে বিপর্যস্ত। এভাবে চলতে পারে না। পুরো ব্যাপারটি শেষ হওয়া উচিত। যে কোনো কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে এমন অস্থিরতা আর না। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের দফায় দফায় মিসাইল হামলায় যুক্ত হয়েছে নাগরিকদের মানসিক স্বাস্থ্যে অবনতি। তেহরানের 4 দিনের হামলার জেরে পাগল প্রায় ইসরায়েলিরা দ্বারস্থ হচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে। গেল কয়েকদিনে ইমোশনাল সাপোর্ট হটলাইনে প্রায় 5000 ফোন কল করেছেন বাসিন্দারা, যা সামাল দিতে হিমশিম অবস্থা কর্মীদের। লাগাতার ফোন বেজে চলেছে স্থানীয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও। 24 ঘন্টায় এসব কেন্দ্রের কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। হামলায় আক্রান্ত এলাকাগুলোর বাসিন্দাদের বাড়তি খোঁজ খবর নিচ্ছে প্রশাসন। ভার্চুয়ালি জুম মিটিংয়ে মানসিক চিকিৎসকদের মাধ্যমে দেয়া হচ্ছে কাউন্সিলিং। বিনামূল্যে এই সেবা পাচ্ছেন বাসিন্দারা। পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। গেল 3 বিতর্কিত জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এমন নির্দেশ দিয়েছেন তিনি। নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্ত করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্প্রতি লন্ডন সফরে প্রবাসীরা সংস্কারের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন। জুলাইয়ের মধ্যে জুলাই সনদ উপস্থাপনের আশা জানিয়েছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। শপথ ছাড়াই মেয়রের আসনে বসলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা দেন তিনি। বলেন তিনি নন, বরং যারা শপথ না পড়িয়ে দুর্নীতি করছে তারাই অবৈধ। প্রধান অতিথি মাননীয় মেয়র ইশরাক হোসেন কেবল ব্যানারে খচিত এমন লেখাই নয়, স্বাচ্ছন্দ্যে সেই আসন গ্রহণ করে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। দিক নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের। মাসখানেক ধরে শপথ পড়ানোর দাবিতে ইশরাক হোসেনের আন্দোলন এখনো ফল না পেলেও বসে নেই তিনি। জন্ম নিবন্ধন সনদ সহ ঢাকা দক্ষিণের নাগরিক সেবা নিশ্চিতে কার কি দায়িত্ব তাও ভাগ করে দেন তিনি। প্রত্যেকটি ওয়ার্ডের যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে। সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে। নগর ভবনে এই সভা শেষে সংবাদ সম্মেলন করেন ইশরাক। অবৈধ মেয়রের অভিযোগ নাকচ করে তীর ছোড়েন সরকারের দিকে। মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এটাই হলো বাস্তব। এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। মেয়রের শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএনপির এই নেতা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। নির্বাচনী তারিখ নিয়ে যৌথ বিবৃতিতে সরকারের উপর নাখোশ বিএনপি বাদে অন্য দলগুলো। তবে এসবের যৌক্তিক কারণ দেখছে না বিএনপি। নাফিউল ইসলাম লিখনের রিপোর্ট। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আর অবিশ্বাসের ঘোর যেন কাটছেই না।
যদিও জাতীয় ঐক্য ধরে রাখতে দফায় দফায় সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে নির্বাচনী তারিখ ইস্যুতে দলগুলোর মধ্যে নতুন করে দেখা দিয়েছে টানাপোড়েন। শুধু বিএনপির সাথে আলোচনা করে যৌথ বিবৃতি দেয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে কি মাননীয় প্রধান উপদেষ্টা একটি দল নিয়েই দেশ চালাবেন, সরকার চালাবেন, নির্বাচন করবেন? একদিকে ঝুঁকে পড়লেন, জনগণ মনে করে যে উনি ওনার নিরপেক্ষতা খণ্ড করেছেন। অন্যদের সাথে আলোচনা করে তারপরে এটা ঘোষণা করা যেত। হ্যাঁ, ওখানে একটা প্রেস ব্রিফিং হতে পারত যে এই আলোচনা হয়েছে। তবে আমরা এই বিষয়ে পরবর্তীতে দেশে গিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা ডিসিশন জানাব। এছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন, নির্বাচনের তারিখ নিয়ে নজিরবিহীন যৌথ বিবৃতির ব্যাখ্যা দিতে হবে সরকারকে। আরও যারা যারা অংশী আছেন তাদেরকে সাথে দিয়ে যৌথভাবে বা একসাথে সিদ্ধান্ত নেওয়া যেত। সরকারের অভিজ্ঞতার অভাব বলবো না কি বলবো তা আমি জানি না, সেটার অভাবে এটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের কারণ দেখছে না বিএনপি, বরং নির্বাচনের তারিখ ইস্যুতে নিজেদের অবস্থান থেকে সরে আসার কথা বলছে দলটি। প্রধান উপদেষ্টা তিনিও কম্প্রোমাইজ করেছেন দেশের সাথে, আমরাও কম্প্রোমাইজ করেছি দেশের সাথে, কারণ রাজনীতিতে একটা আর্ট আছে। তাই এটা বলা হয় যে পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ। এটা দেশের স্বার্থকে সামনে রেখেই সেটা করতে হয়, মানুষের স্বার্থকে সামনে রেখে, একটা বৃহত্তর স্বার্থে সামনে রেখে এটা করতে হয়, আমরা করেছি। বিএনপির এই নেতার বিশ্বাস, যে কোনো সংকটময় মুহূর্তে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য ধরে রাখবে রাজনৈতিক দলগুলো। আমি তো মনে করি মাননীয় প্রধান উপদেষ্টার এই নির্বাচন সম্পর্কিত সময়সূচির সাথে তাদেরই দৃষ্টিভঙ্গির সামঞ্জস্যতা আছে, এখানে বৈপরীত্য তো দেখি না। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা। তাতে উঠে আসে লন্ডন বৈঠকের সারমর্ম। এদিকে দেশে ফিরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইউনূস তারেক বৈঠকে রাজনীতির জট খুলেছে কিছু, তবে বৈঠকে কারো দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি বলে দাবি সালাহউদ্দিন আহমেদের। দেখছেন রাত 10টার খবর, আছেন চ্যানেল 24-এ। এক মাসের মধ্যে গুম প্রতিরোধে আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আইনের অধীনে গঠন করা হবে গুম বিষয়ক স্থায়ী কমিশন। তবে সফররত জাতিসংঘ প্রতিনিধি দল মনে করে, গুম সনদে স্বাক্ষর করলেও এখনও অনেক চ্যালেঞ্জ আছে, জোর দেন ভুক্তভোগীদের সুরক্ষার বিষয়ে। যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি, হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে, সেইগুলোকে গুম বলে চালিয়ে যায়।
গুমের আলোচনায় যখন নাস্তানুবোধ আওয়ামী লীগ, সে সময় একাধিকবার বাংলাদেশে আসতে চেয়েও ব্যর্থ হয় জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক প্রতিনিধি দল। গুম বলে কিছু নেই দাবি করে প্রতিনিধি দলটিকে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার। ৫ আগস্টের পর জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় রোববার 4 দিনের সফরে বাংলাদেশে আসে জাতিসংঘের প্রতিনিধি দল। সোমবার বৈঠক করে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল সিদ্দিকের সঙ্গে। 30 মিনিটের বৈঠকে গুম নিয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। তবে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে প্রতিনিধি দলটি। The most important thing for us is that the victims of enforced disappearance can have an answer, a response in terms of the fate and whereabouts of the people that have been disappeared, and also justice. We see that there are still a lot of challenges of different matters, and we're here to talk with different actors about those challenges and the best ways to address those challenges by also considering the voices of the families. এর আগে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। পরে আইন উপদেষ্টা জানান 1 মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন প্রণয়ন করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন, আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে, উনি কাজ করেছেন এগুলি নিয়ে। উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা। আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। তারপর আমাদের আইনটা ওনারা বলেছে পরীক্ষা করে আমাদের আরও সাজেশন দিবে, এটা বলেছেন। এদিন প্রধান উপদেষ্টা, সেনা ও পুলিশ প্রধানের সাথেও বৈঠক করেছে প্রতিনিধি দলটি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণহত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ, তাই তাদের সন্ধানে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে পুলিশের খাতায় এই প্রথম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পলাতক দেখানো হলো। আজও ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ হয়। জুলাই গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল আইন সংশোধন করে নতুন করে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন সেই ট্রাইব্যুনালে বিচার হয়ে আসছে। তবে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি বারবার সামনে আসছে তা হলো কখনোই সঠিক সময়ে শুরু হচ্ছে না বিচার কাজ। সোমবার জুলাই আগস্ট গণহত্যায় বিচারের প্রধান আসামি শেখ হাসিনার মামলা থাকলেও এদিন ট্রাইব্যুনাল বসেছে দুপুর 12টায়, অথচ ট্রাইব্যুনালের কার্যবিধিতেই সকাল 10:30টায় বিচার কাজ শুরুর কথা, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। কেন সঠিক সময়ে বিচার শুরু হচ্ছে না, এর সঠিক কারণ জানেন না কেউই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ, তাই তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হলে তা গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। এদিকে আজও শেখ হাসিনার মামলা ঘিরে ট্রাইব্যুনালের পাশে দুটি ককটেল ছোড়া হয়। এতে মাজারের সামনে ককটেল বিস্ফোরিত হলেও শিশু একাডেমির গেটেরটি অবিস্ফোরিত রয়ে যায়। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা, সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন জুলাই গণহত্যায় উত্তরার মামলায় সাবেক মেয়র আতিক সহ 6 জনকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও এখন। ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। টিউলিপ সিদ্দিক যতই নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করুন না কেন, কাগজপত্রে তিনি বাংলাদেশি নাগরিক। তাই বাংলাদেশের আইন মেনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোমেন।
সংস্থাটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য টিউলিপকে ডেকেছে দুদক। এদিকে যুক্তরাজ্যে সাবেক হাই কমিশনার তাসনিম মোনা এবং তার স্বামীর বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ পেয়েছে দুদক। তারা সেই প্রতিষ্ঠান থেকে বিপুল টাকা লুট করেছেন বলে দুদকের তদন্তে প্রমাণ মিলেছে, জানিয়েছেন দুদক চেয়ারম্যান। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করা হচ্ছে। রাত 10টার খবরে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পর।